নিত্য রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ফেরদৌস এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে নিন আর গল্পটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন। ধন্যবাদ। অজান্তা ওহি, আপনার বাবাকে ফাঁসির রায় থেকে বাঁচাতে চাইলে আজ সন্ধ্যার মধ্যে আমাকে বিয়ে করতে হবে। রাজি? পুলিশের সাব ইন্সপেক্টর রোদ্দুরহীন কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে অহির দিকে তাকালো। অহি গুম হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। এরকম প্রস্তাব পাবে তা তার মস্তিষ্কের জল্পনা কল্পনার 100 গজ দূরে থাক, এক আলোকবর্ষের মধ্যেও ছিল না। মাথার অগোছালো ওড়নাটা টেনে টুনে সে পিঠ সোজা করে বসল। তার দৃষ্টি নিবন্ধ হয়ে আছে কাচের গোল টেবিলের ওপর, সাজিয়ে রাখা পাথরের তাজমহলটির ওপর, ধবধবে শ্বেত পাথরের তৈরি মমতাজের প্রতি শাহজাহান প্রগাঢ় ভালোবাসায় প্রতিমূর্তির ওপর। টেবিলে নখের মাধ্যমে সৃষ্ট মৃদু টোকার শব্দে ওহি চোখ তুলে তার সামনে সরকারি পোশাকে বসে থাকা মানুষটার দিকে তাকালো। সরাসরি মুখ পানে নয়, ডান পাশের বুকের ওপর খোদাই করা রোদ্দুরহীন নাম ফলকটার উপর। কদিনই হলো বা মানুষটাকে সে চেনে, 1.5 মাসের মতো হবে, অথচ কি অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলো। রোদ্দুর ওহির দিকে চেয়ে বলল, আপনার বাবা খুনের কেসের আসামি, তাছাড়া বাদীপক্ষ ঢাকার নামকরা ব্যক্তি, প্রচুর ক্ষমতা তার, রাজনীতির বড় বড় ব্যক্তিবর্গের সাথে ইনভলভ। রূপসা ব্যাংকের ওনার জনাব খালেকুজ্জামান ভিক্টিমের হয়ে লড়ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনার বাবার কোর্টের শুনানিতে ফাঁসির রায় হবে। ওহির বুকের ভেতর জ্বলে পুড়ে গেল। এসব দিনগুলো ফেস করার জন্যই হয়তো সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছে। বাবাকে ছাড়া একটা সেকেন্ডও যেখানে সে কল্পনা করতে পারে না, তার সেই বাবা 1.5 মাস হলো জেলে, অথচ তারা কিছুই করতে পারছে না। এর আগে 2বার কোর্টে শুনানি হয়েছে, 3য়বারের মতো আবার হবে। সে দুমড়ে মুচড়ে যাওয়া বিলুপ্ত মনটা লুকিয়ে প্রতিবারের মতো বলল, স্যার, আমার বাবা খুন করেনি। আমার বাবার মতো ভালো মনের মানুষ পৃথিবীতে 2জন নেই। এটা শুধু আপনি আর আপনার পরিবার জানেন, আইন তো জানে না। তবে আপনার বাবার নির্দোষের পক্ষে আমি অনেকগুলো এভিডেন্স রেফারেন্স সহ খুঁজে পেয়েছি। আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেই সেগুলো কোর্টে বা আপনাদের পক্ষে উকিলের হাতে হস্তান্তর করব। ওহি আর ভাবতে পারছে না তার মতো নগণ্য একটা মেয়ের জন্য রোদ্দুর হিমকি জঘন্য ট্রিক্সই অবলম্বন করছে। তার ঘেন্না হচ্ছে নিচের প্রতি। রোদ্দুর একটু ধমকের সুরে বলল, কি হলো, চুপ যে, কিছু একটা বলুন। ওহি এবার বেশ স্বাভাবিকভাবে রোদ্দুরের দিকে তাকালো। চিকন সুতীক্ষ্ণ মিহি স্বরে স্পষ্টভাবে বলল, কয় রাতের জন্য? কি কয়রাতের জন্য? বলছি, কয় রাতের জন্য বিয়ে করবেন? আপনি বেশ চালাক মানুষ। একটা কুৎসিত নোংরা প্রস্তাবকে রংচং মাখিয়ে সুশীল করে আমার সামনে তুলে ধরলেন। আপনি কি মনে করেছেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা? আপনার এই সরকারি লেবাসের আড়ালের মানুষটাকে চিনতে পারবো না? আপনি সিনেমার 8-10টা পুলিশের মতো আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে নোংরা প্রস্তাব দিয়ে বসলেন। এর আগে আর কতগুলো মেয়েকে এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের নিঃস্ব করেছেন। তার কথা শেষ হতেই রোদ্দুর ঘর কাঁপিয়ে বলল, স্টপ, একদম চুপ। আর একটা কথা বলবে তো এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। রোদ্দুর উঠে দাঁড়িয়ে কাচের টেবিল থেকে শ্বেত পাথরের তাজমহলটা ছুঁড়ে ফেলে দিল। পাথরের প্রতিমূর্তিটি দক্ষিণের দেয়ালে লেগে বিকট একটা শব্দ সৃষ্টি করে মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওহির বুকের ভেতর ধুক করে উঠল। সামনের মানুষটার হঠাৎ এত রেগে যাওয়া দেখে তার পিলে চমকে উঠল, কিন্তু বাহিরে প্রকাশ করল না। নির্ভয়ে প্রচন্ড রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে থাকা মানুষটার দিকে তাকালো। রোদ্দুর হিম নামক মানুষটার শরীর কাঁপছে, ক্রমাগত কাঁপছে। চোখ দুটো থেকে অগ্নয়গির জ্বলন্ত লাভা বের হচ্ছে, যার হলকায় অহির জায়গায় অন্য কেউ থাকলে সেকেন্ডে পুড়ে ভস্য হয়ে যেত। কিন্তু ওহি পুড়ল না, সে অনেক আগেই পুরে ছাই হয়ে গেছে। ছাইয়ে যতই তাপ দেওয়া হয় না কেন,
ছাই রূপান্তর হয় না, ছাইয়ের কিচ্ছু আসে যায় না। রোদ্দুর আবার নিজের রকিং চেয়ার টেনে বসে পড়ল। বসেই মাথা চেপে পেছনে ঘুরে গেল, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে। ওহি তার পিঠের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি কি চলে যাব স্যার? রোদ্দুর ছট করে ঘুরে অহির দিকে মুখ করল। উঠে দাঁড়িয়ে উত্তর দিকে আরেকটা টেবিল রাখা জগ থেকে গ্লাসে পানি ঢালল। তারপর টকটক করে পুরো গ্লাস এক নিঃশ্বাসে খালি করে ফেলল। পানি দেখেই অহির তৃষ্ণা পেল। স্বচ্ছ চকচকে ঝকঝকে পানি। জগ আর পানি দুটাই শুভ্র, চট করে বোঝা যায় না জগে পানি আছে কি নেই। অহি ডোক কিনল, সঙ্গে সঙ্গে তার পেটের ক্ষুধাও মাথা চারা দিয়ে উঠল। গতকাল রাত থেকে তার কিচ্ছু খাওয়া হয়নি, এখন দুপুর হতে চলল। কোথায় যাবে এই ভোর দুপুরে? রোদ্দুরের গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে ওহি নড়ে চড়ে দাঁড়ালো। রোদ্দুর স্যার তাকে এতদিন আপনি করে বলতো, আজ তুমি করে বলা শুরু করেছে। কিছুদিন গেলে নিশ্চিত তুইতকারী করবে। অবশ্য তার মতো তুচ্ছ মানুষকে তুইতকারী করাই শ্রেয়। সে নরম গলায় বলল, বাবার সাথে কি এখন দেখা করা যাবে না? না, ভিজিটিং আওয়ার শেষ। সামনের শুক্রবার ছাড়া আর দেখা হওয়ার সুযোগ নেই। বাবাকে কোর্টে উঠাবে কবে? আনুমানিক 2 দিন পর। এখনো ডেট ফাইনাল হয়নি। তোমাদের পক্ষের উকিলের সাথে যোগাযোগ রেখো ভালো করে। আমি আসছি স্যার। ওহি সামনের দিকে পা বাড়াতেই রোদ্দুর দ্রুত বলল, আমার প্রস্তাবের কি উত্তর দিলে? আমি সহজ ভাষায় তোমাকে বিয়ের প্রপোজাল দিলে তুমি রাজি হবে না তা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি আমাকে এক প্রকার বাধ্য করেছো তোমার বাবার টপিকটা টানতে। আমি নিরুপায়। তবে খবরদার, আমার পোশাকের বা এই পেশাকে অপমান করবে না। আমার এই ট্রিক্সের জন্য সরি বলছি। আগেই বললাম, আমার বিকল্প উপায় জানা নেই তোমাকে বিয়েতে রাজি করানোর। শুধু জানি তোমাকে এট এনি কস্ট আমার বিয়ে করতেই হবে। ওহি ঘুরে দাঁড়িয়ে রোদ্দুরের চোখে চোখ রাখল। মনে মনে বলল, এখন প্লিজ এটা বলবেন না যে আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনি ভালোবেসে ফেলেছেন। রোদ্দুর বেশিক্ষণ তার চোখের দিকে চেয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল। ওহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার কি মনে হয় এই মুহূর্তে আমি বিয়ের মুডে আছি? ওকে, তোমার বিষয়টা কনসিডার করলাম। আজ সন্ধ্যার মধ্যে বিয়ে করতে হবে না। তোমার বাবার ঝামেলাটা মুক্ত হলে আমায় বিয়ে করলেই হবে। কিন্তু তোমায় আমি বিশ্বাস করি না। একটা পেপারে সই করতে হবে তাহলে। চুক্তিনামা আর কি। তোমার বাবা সুস্থ মতো জেল থেকে বের হলে তুমি আমায় বিয়ে করবে। ওহি কিছুক্ষণ ভেবে বলল, আমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে, পরে জানাবো আপনাকে। আপনি হয়তো কোনোভাবে টের পেয়েছেন যে আমি পুলিশ পেশাকে মনে প্রাণে ঘৃণা করি, সেজন্য এইভাবে আমায় নিজের জালে আটকাতে চাইছেন। রোদ্দুর ধীর পায়ে এগিয়ে এলো ওহির দিকে। উৎসুক দৃষ্টি নিয়ে চেয়ে আছে ওহির দিকে। এক সমুদ্র গভীরতা সে দৃষ্টিতে। ওহি ধপ করে পাশের চেয়ারটাতে বসে পড়ল। মাথা নিচু করে ওড়নার এক প্রান্তে শক্ত করে চেপে ধরল। রোদ্দুর চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে অহির মুখটা সামনে আনলো। নিজে একটু ঝুঁকে বলল, অজান্তা, আমার জানা মতে তুমি অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে। আশা করি ভুল পদক্ষেপ নিয়ে সবাইকে হুমকির মুখে ফেলবে না। কোথায় যাবে এখন? পুলিশের গাড়ি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। অহির দম বন্ধ হয়ে আসছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল। সে নিজের দিকে চেয়ে বলল, ধন্যবাদ গাড়ি অফার করার জন্য, তবে গাড়ির প্রয়োজন নেই। আমি বাড়ি যাব এখন। রিক্সা করে একাই যেতে পারবো। তোমাকে এই ভর দুপুরে রিক্সা করে যেতে হবে না। এটুকু বলেই রোদ্দুর সোজা হয়ে দাঁড়ালো। দুপা পিছিয়ে গলা ফাটিয়ে দুবার বলল, কনস্টেবল বিদ্যুৎ, এদিকে আসো। প্রায় তৎক্ষণাৎ যুবক এক ছেলে দরজা ঠেলে বলল। ইয়েস স্যার। রোদ্দুর এক নজর ওহির দিকে চেয়ে বলল, বিদ্যুৎ, মিস অজান্তাকে আমার ব্যক্তিগত গাড়িতে করে ওনার বাড়ি পৌঁছে দিয়ে আসো। ইয়েস স্যার, আমি বাইরে অপেক্ষা করছি। বলেই বিদ্যুৎ দরজা চাপিয়ে চলে গেল। রোদ্দুরের কণ্ঠে দৃঢ়তা দেখে অহি আর কিছু বলার সাহস পেল না। সে এখন এই মানুষটার হাতের গুটি। ইচ্ছে মতো তাকে নিয়ে ছক সাজাচ্ছে। অহি সালাম দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার হাতলে হাত রেখে ঘোরাতেই রোদ্দুর বলল, থাক, বিদ্যুৎকে যেতে হবে না। চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিব। তার আগে দুজন একসাথে লাঞ্চ করব। ওহি জমে গেল। সে ভেবেছিল এখান থেকে বের হয়ে বিদ্যুৎকে বুঝিয়ে না করে দিবে সে একাই যেতে পারবে। তারপর রিক্সা নিয়ে চলে যাবে।
কিন্তু এখন সে কিছু একটা বলতে নিতে রৌদ্র থামিয়ে দিয়ে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি চেঞ্জ করেই আসছি। ওহি কোনো প্রতিক্রিয়া করল না, যেভাবে ছিল সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। একটু পরেই রৌদ্র এসে তার পাশে দাঁড়ালো। ওহি দরজা খুলে দ্রুত বহির্গমন গেটের দিকে এগিয়ে গেল। এই জেলখানাতে ঢুকতেই তার নিঃশ্বাস আটকে আসে, গা গুলিয়ে ওঠে, বমি বমি পায়। তাহলে তার বাবা কিভাবে রয়েছে? অথচ যতবার সে বাবার সাথে দেখা করতে গেছে ততবার বাবার মুখে লজ্জা মিশ্রিত হাসি। রোদ্দুর উত্তর দিকে হাঁটা ধরল। ওহি এই প্রথম মানুষটার দিকে ভালো মতো তাকালো। এখন সরকারি লেবাস অঙ্গে নেই, পোশাক পাল্টেছে, অফ হোয়াইট শার্ট আর কালো জিন্স। কি সুন্দর লাগছে মানুষটাকে। এত সুন্দর একটা মানুষ তাকে বিয়ের অফার দিয়েছে, যেন বিশ্বাস হতে চায় না। হোক না সে বিয়ে ক্ষণিকের জন্য। এই তো 1.5 মাস আগে তার বিয়ে ঠিক হয়েছিল ট্রাকের ড্রাইভারের সাথে। কালো কুচকুচে, ঠোঁটের হলুদ দাঁতের মিশ্রিত মনের মানুষ ছিল সে। প্রথম দেখাতে বারবার ওহির বুকের দিকে তাকাচ্ছিল। বিয়ে ঠিক হওয়ার পর সুযোগ বুঝে তো একবার তার স্পর্শকাতর জায়গা হাতও দিয়েছিল। ওহি বড় করে শ্বাস নেয়। ততক্ষণে রোদ্দুর গাড়ি নিয়ে এসেছে। ওহি এগিয়ে গিয়ে বলল, কোথায় বসবো, সামনে না পেছনে? রোদ্দুর সামনের দরজা খুলে বলল। এখানে। ওহি বিরক্তি না করে উঠে বলল, রোদ্দুর স্যার তাকে সহজে ছাড়বে না, কিন্তু তার যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। তার চেয়ে রোদ্দুর স্যারের সব কথা মেনে নিয়ে এক ফাঁকে বেরিয়ে পড়লেই হবে। রোদ্দুর গাড়ি স্টার্ট দিল। পুরান ঢাকার গলতা বাজার নামক এক খিঞ্চি এলাকায় অহির বাড়ি। গাড়ি সেদিকেই ছুটছে। অহি কিছু বলল না। রোদ্দুর স্যার তাদের বাড়ি চিনে। প্রথমবার তার বাবাকে গ্রেফতার করতে এই মানুষটাই গিয়েছিল। তার চকিতে 1.5 মাসের আগের ঘটনাটা মনে পড়ল। সেদিন ওহির বিয়ে ছিল। তার বিয়ের দিন বরপক্ষ এসে পৌঁছানোর আগেই নানা বয়সী এক গাড়ি পুলিশে ভরে গেল। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি আর প্রচুর হট্টগোলের আওয়াজে চমকে ওঠে অহি। দ্রুত বিছানা থেকে নেমে জানালার ভাঙা অংশের ফটো দিয়ে বাহিরটা দেখার চেষ্টা করে। বিয়ের কনেকে যে এত সহজে বাইরে বের হতে নেই। তাদের বাড়াবাড়ির সদর দরজার সামনে যে কয়েকটা হাত উঠোন, তাতে তিল দারণের জায়গা অবশিষ্ট নেই। 7-8 জন সরকারি পোশাক গায়ে লোক গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, আর তাদের ঘিরে বিয়ে উপলক্ষে আসা দূরসম্পর্কে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে। ওহি ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকালো, কিন্তু এত মানুষের ভিড়ে কোনো পরিচিত মুখ নজরে এলো না। তার বাবা কই? সে শাড়ির আঁচল ভালো মতো গায়ে জড়িয়ে বাইরে বের হলো। তার গায়ে 2-1 বার ব্যবহৃত অল্প দামের শাড়ি, যার মাঝে মাঝে ছোপছাপ রং ওঠা। সে ওসবে পাত্তা না দিয়ে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পুলিশগুলো চেয়ারে বসে পড়েছে। বিয়ে উপলক্ষে 25টা চেয়ার ভাড়া করে আনা হয়েছিল। তারা সেখানে নিজেদের আসন পেতেছে। ওহি যে বিয়ের কোণে হয়ে বাইরে বের হয়েছে তার দিকে কারো নজর নেই। সবাই আকাশের রং গায়ে মেখে বসে থাকা পুলিশগুলোর দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। সে কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে শক্ত করে শান্ত গলায় বলল, বাড়িতে পুলিশ কেন? এতক্ষণে সবাই খোর কেটে তার দিকে তাকালো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। চারদিকে পিটপতন নীরবতা, যেন মরা বাড়িতেও এত নিঃশব্দতা বিরাজ করে না। ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ অন্তত থাকে। ওহি জোর গলায় বলল, কি হলো? কেউ কথা বলছো না কেন? পুলিশ কেন বাড়িতে? মা কই? বাবা কই? শফিক কোথায়? ওহির গা থরথর করে কাঁপছে। বিয়ে নিয়ে চিন্তা করে 2 দিন ঠিক মতো খাওয়া হয়নি। আজ সকাল থেকেও সে না খেয়ে মাথা প্রচন্ড ঘুরছে। সামনের সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। সে কি অজ্ঞান হয়ে যাবে? অজ্ঞান হলে বিয়ে কে করবে? তার জায়গায় কবুল বলার মতো কেউ কি আছে? মাথায় এলিয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন সযত্নে হাত চেপে ধরল। চিকন পুরুষালী একটা কণ্ঠ কানে বাজল। ফিপো গলায় বলছে, একটা চেয়ার দিন এদিকে, ওনাকে বসাতে হবে। আর কেউ একটু পানি নিয়ে আসুন, কুইক। কেউ একজন তার পিঠে হাত রেখে যত্ন করে চেয়ারে বসিয়ে দিল। চেয়ারে বসে যেন ওহে একটু শক্তি ফিরে পেল। বন্ধ হয়ে যাওয়া চোখের পাতা খুলে সামনে তাকালো।
তার সামনে পুলিশের পোশাক পরা এক সুদর্শন যুবক চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়তেই সে হাতের গ্লাসটা তার দিকে বাড়িয়ে বলল, আপনি একটু পানি খান, বেটার ফিল করবেন। ওহি হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেল। এখন একটু ভালো লাগছে। পানির গ্লাসটা হাতে রেখেই তার সামনে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো। মানুষটার বুকের ডান পাশে ছোট করে খোদাই করা রোদ্দুর হিম নামটা সে মনে মনে দুবার উচ্চারণ করলো। তার কিছুক্ষণ পরেই ওহির বাবা জলিল এলো, হাতে বাজারের থলে নিয়ে। পুলিশ বাড়িতে দেখে তিনিও চমকে যান, কিন্তু পরক্ষণে তার নিস্তার পেল না। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। জলিলের অপরাধ হলো তিনি যে ব্যাংকে পিয়ন, সেই ব্যাংকের অন্য একটা পিয়নকে পুরনো বিবাদের রেশ ধরে জলিল মেরে ফেলেছে। গতকাল রাতে তার লাশ পাওয়া গেছে। পকেটে একটা রসিদ ছিল, যেটা প্রমাণ করে ভিকটিমের কাছে 3 মাসের বেতন মিলিয়ে 1000 টাকা ছিল। যেদিন টাকা তুলেছে সেদিনই খুন হয়েছে, যেটা জলিল খুন করে নিয়েছে। কেউ কেউ কানাঘুষা করছে টাকাটার জন্যই জলিল তাকে খুন করেছে। মেয়ের বিয়ের খরচের জন্য তার টাকার একান্ত প্রয়োজন ছিল। পুলিশ যখন জলিলকে ধরে নিয়ে গেল তখন জলিল একটা কথাও বলল না, কোনো প্রতিবাদ করল না, যেন সে জানতো এই সময়ে পুলিশ আসবে। ওহিও কোনো টু শব্দ করল না, কোনো কান্নাকাটি করল না, যেন জমে পাথর হয়ে গেছে। বাড়িতে শুধু একটা মানুষ কান্না করলো, যে এখনো করে। সে হলো ওহির মা, যিনি কান্না করে আর সবসময় ওহিকে গালিগালাজ করে, কারণ এসব নাকি ওহির জন্য হয়েছে। সেদিন সন্ধ্যা হতেই বরপক্ষ আসলো, কিন্তু বিয়ে হলো না, কারণ বরপক্ষ স্পষ্ট জানিয়ে দিল তার একটা খুনির মেয়েকে বাড়ির বউ করবে না। ওহি তখন কান্না করলো না, নিশ্চুপে সব মেনে নিল। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল। খুনি পরিবারের সাথে কোনো আত্মীয় যোগাযোগ রাখলো না। আসামির খাতায় তাদেরও নাম উঠতে পারে এই ভয়ে। তোমাকে দেখে অনেক উইক লাগছে, কতদিন হলো খাওয়া বন্ধ করেছো? রোদ্দুরের প্রশ্নে ওহির ঘোর কেটে বাস্তবে ফিরে সে বড় করে শ্বাস নিয়ে বলল, সকালে খেয়েছি। খবরদার আমাকে মিথ্যে বলবে না, রিমান্ডে নিব কিন্তু তোমাকে। আমি ইনভেস্টিগেশন অফিসার হিসাবে সব মামলার তদন্ত করি, কারো মুখ দেখলেই বুঝতে পারি তার মনের খবর। আমার কাছে মিথ্যে বলার আগে 7 বার ভেবে বলবে। জি। কি খাবে বলো, কোন রেস্টুরেন্টে গাড়ি থামাবো? ওহি উত্তর দিল না। আজকাল সে অনেক কথাই কোনো উত্তর দেয় না। সামনের ব্যস্ত সড়কে গভীর দৃষ্টিতে সে তাকালো। একটা বয়স্ক লোকের কোলে কয়েক মাস বয়সের ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটার মুখের সাথে ওহি নিজের হারিয়ে যাওয়া অতি প্রিয় কারো সাদৃশ্য খুঁজে পেল। এই প্রথম তার বুক ভারী করে আসলো। অশ্রু গ্রন্থি তরতর করে জানালো যখন তখন অনাকাঙ্ক্ষিত বন্যা আসবে। ওহি দাঁত কামড়ে নিজেকে সামলাতে চেষ্টা চালিয়ে গেল। সঙ্গে সঙ্গে ফোনের রিংটোন কানে আসলো। রোদ্দুর স্যারের ফোন বাজছে। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা নিরাপদ আশ্রয়ে সাইড করে রাখলো রোদ্দুর। ফোনটা হাতে নিয়ে বলল, চুপচাপ বসে থাকো অজান্তা, আমি বাইরে থেকে কথা বলে আসছি, ইম্পর্ট্যান্ট কল। রোদ্দুর গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। গাড়ি থেকে বেশ দূরে গিয়ে কথা বলছে। ওহি হাঁপ ছেড়ে বাঁচল। এই সুযোগ তাকে পালিয়ে যেতে হবে ক্ষণিক সময়ের জন্য। তার কোলের ওপর থাকা ছোট্ট থলের মতো ব্যাগ থেকে কলম আর খাতা বের করলো। বাবা জেলে যাওয়ার পর থেকে এগুলো তার ব্যাগে রেখেছে, যখন তখন প্রয়োজন পড়ে। কলম খাতা তার নয়, এগুলো তার 2 বছরের ছোট ভাই শফিকের। শফিক এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ে। পড়াশোনার সাথে ওহির সম্পর্ক নেই। বছর 4 হলো, 23 বছর চলছে তার। এতদিনে হয়তো ভার্সিটির পার্ট ঢুকে যেত। খাতে একটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে গুটি গুটি অক্ষরে লিখল, শ্রদ্ধেয় স্যার, আমি আপনার সব শর্তে রাজি, শুধু আমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করুন প্লিজ। এটুকু লিখে ড্রাইভিং সিটের উপর কাগজের টুকরো ভাঁজ করে রাখলো। তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। এক পলক রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর হাত নেড়ে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছে। ওহি চোখ সরিয়ে সামনে তাকালো। বড় বড় পা ফেলে রোদ্দুর নামক মানুষটার আড়ালে চলে গেল। ইস, এভাবে যদি সে সারা জীবন মানুষটার আড়ালে থাকতে পারত, যদি কোনোদিন আর দেখা না হতো। 10 মিনিট পর রোদ্দুর গাড়ির কাছে আসলো।
ফোনটা পকেটে ঢুকিয়ে দরজা খুলে বলল। সরি, একটু লেট হয়ে। সামনে তাকাতে তার ছোট ছানাবোড়া মেয়েটা নেই। দরজা বন্ধ করে সে দ্রুত এদিক ওদিক হেঁটে খুঁজল, কিন্তু ওহির গায়ের গন্ধও নেই। রতুর রিমান্ডে আসামিদের জন্য যে জঘন্য গালি দেয় তার বেশ কয়েকটা নিজেকে দিল। এত গর্দভ কেন সে? গাড়ির ডোর লক করে গেলেই হতো, আর পালাতে পারতো না। নিস্তেজ শরীরে সে দরজা খুলল। ড্রাইভিং সিটে বসতে নিলেই কাগজটা নজরে এলো। কাগজটা হাতে নিয়ে দরজা বন্ধ করে সিটে বসলো। এবড়ো থেবড়ো করে কাগজ ছেঁড়া। ভেতরে লেখা পড়ে রোদ্দুরের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। মেয়েটা তো অদ্ভুত কেন, নিজের চারপাশে কেমন রহস্যের মায়াজাল বিছিয়ে রেখেছে। রোদ্দুর সেই মায়াজালে আটকে গেছে। এখন না বের হয়ে আসতে পারছে, না কাছে যেতে পারছে। মেয়েটার এই রহস্যের মায়াজাল ভেদ করে তার কাছে পৌঁছাতে হবে যে। রোদ্দুরের গাড়ি থামলো ছবির মতো সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ির সামনে। সামনের লনে প্রচুর সবুজ ঘাস আর ফুলের বাগান। বাগানের বেশিরভাগ ফুল বিদেশি। সে গাড়িটা দক্ষিণ দিকে পার করে কলিং বেল চাপল। দরজা খুলে দিল নাজমা খালা। রতুর নিজের বাড়িতে ঢুকে বলল, খালা, মায়ের জন্য খাবার প্যাকিং করো, ফ্রেশ হয়ে নিয়ে যাব আমি। গতকাল যেতে পারিনি, আজ যেতেই হবে। রতুর আর কথা বাড়ালো না, দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রথম ধাপে পা রাখতেই তার বাবার কণ্ঠ কানে আসলো। রুদ্দুর, এদিকে এসো, কথা আছে। মুহূর্তে রোদ্দুরের চোয়াল শক্ত হয়ে গেল। রোদ্দুর ঘুরে তাকিয়ে তার বাবার দিকে তাকালো। তার বাবা আজাদ রহমান সোফায় বসে পেপার পড়ছে। তার সামনে ছোট্ট কাচের টেবিলে এক গ্লাস লেবুর শরবত। শরবতের টুকরো টুকরো বরফ এখনো ভাসছে। আজাদ রহমানের বিশাল বড় বিজনেস। বৈধ অবৈধভাবে প্রচুর টাকা ইনকাম করেছে এবং এখনো করছে। রোদ্দুর অন্যদিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি বলুন, কাজ আছে আমার। আজাদ রহমান ব্যাপারে মনোযোগ দিয়ে বলল, তোমাকে আর কতবার বলবো যে চাকরিটা ছেড়ে দাও? ও 2 পয়সার চাকরি করতে হবে না। আরে আমার অফিসে এসির নিচে বসে যে রুগা ছেলেটা কম্পিউটার চালায়, ওর বেতনও তো তোমার থেকে বেশি। তোমার বেতন আর কত? 20-30 বা তার চেয়েও কম, রাইট? কাল থেকে অফিসে জয়েন করো। আপনাকেও আর কতবার বলবো যে আমি মরে গেলেও আপনার অফিসে জয়েন করব না। এর চেয়ে আমার 2 পয়সার চাকরি ঢের ভালো। যদিও আপনাকে এসব বলার প্রয়োজন মনে করছি না, তবু বলছি। আমি 2nd ক্লাস অফিসার হয়েও কয়েক মাস পর সিঙ্গাপুর সীমান্তে একটা মিশনে যাব। ওখান থেকে ফিরলে আমার যোগ্যতা অনুসারে প্রমোশন হতে পারে, সরাসরি এএসপি। আসছি। আজাদ রহমান এবার পেপার রেখে রোদ্দুরের দিকে চেয়ে তীক্ষ্ণ নজরে বলল, খুব তো বড় বড় কথা বলো, এদিকে বাপের গাড়ি নিয়ে ফুটানি করছো। আজ আবার কোন 3rd ক্লাস মেয়েকে গাড়িতে চড়িয়েছিলে? কোন ভিক্ষুকের বাচ্চা? ঝুলা কাঁধে কেই মেয়ে? রোদ্দুর নিজেকে ধরে রাখতে পারল না। বুক পকেট থেকে চাবির গোছা হাতে নিয়ে ঢিল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, থুতু ফেলি আপনার গাড়িতে। কাল থেকে আমি পায়ে হেঁটে অফিসে যাব। আর লাস্টবারের মতো বারণ করছি, আমার পেছনে গোয়েন্দা সেট করবেন না। তারপর ধূপধাপ পা ফেলে উপরে উঠে গেল। এদিকে সারাদিনের ক্লান্ত শরীরটা বিছানায় মেলে দিতেই ওহির ফোনটা বেজে উঠল। সে শুয়ে আছে ছোট্ট একটা রুমে, কাঠের চৌকের শক্ত বিছানায়। ফোনটা হাতের নাগালে নেই, জানালার পাশে পায়া ভাঙা টেবিলের ওপর। ফোন আনতে হলে তাকে উঠতে হবে। বাবার বিষয়ে জরুরি কল ভেবে ওহি উঠে বলল। যতক্ষণ ফোন হাতে নিল ততক্ষণে কেটে গেছে। পুরনো বাটন ফোন। কল দিতে গিয়ে দেখলো রোদ্দুর স্যার দিয়ে সেভ করা নাম্বার। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো ফোন বেঁচে উঠল। ওহি একটা দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করলো। কানে নিয়ে বিনীত সরে বলল, আসসালামু আলাইকুম স্যার। রোদ্দুর সালামের উত্তর না দিয়ে বলল, দুপুরে না বলে চলে গিয়েছো কেন? কতক্ষণ অপেক্ষা করিয়েছিলাম, এই ফাঁকে পালিয়ে গেছো? তোমাকে আমি সত্যি সত্যি রিমান্ডে নিব। যারা পালিয়ে যায় তারা কোনো ক্লু রেখে যায় না। অনেকটা ঝরে পড়া নক্ষত্রের মতো ঠুস করে সবার অগোচরে ঝরে যায়। কিন্তু আমি আপনাকে বলে আসলাম তো, কাগজে লিখে আসলাম। আপনি কাগজ পাননি? পেয়েছি। কাগজে কি লিখেছো মনে আছে, নাকি আরেকবার মনে করিয়ে দিব? মনে আছে। খেয়েছো কখন? খাইনি এখনো, খাবো। এক্ষুনি খেয়ে নাও। খাওয়া শেষ হলে আমায় জানিও। আর মানে একটু কথা আছে। রোদ্দুর ফোন কেটে দিল। ওহি বিছানায় বসে ফোনের দিকে চেয়ে রইল। তাকে এই প্রথম বাইরের কেউ জিজ্ঞাসা করলো সে খেয়েছে কি না।
তার বন্ধু নেই। কত রাত সে না খেয়ে থেকেছে, কেউ খোঁজ নেয়নি। মুখে একবার খেয়েছি বললেই কেউ তার পেছনের সত্যটা যাচাই করতে যেত না। সে সত্যি খেয়েছে কি না খতিয়ে দেখত না। বুবু, বাদ বেড়ে দে, চল। ওহি সামনে তাকালো। দরজার সামনে শফিক এসে দাঁড়িয়েছে। শফিকের চেহারাটা এখনো বাচ্চা বাচ্চা। ভার্সিটিতে পরে দেখা বোঝা যায় না। অতিরিক্ত ফর্সা আর বকের মতো লম্বা চেহারায় কিশোর কিশোর ভাব। ওহি উঠে দাঁড়িয়ে বলল, গিয়ে বস, আমি আসছি। মা খেয়েছে রে শফিক? জানি না বুবু, রুম অন্ধকার করে শুয়ে আছে। একটা ডাক দিলাম, উল্টো আমায় ধমক দিয়ে দরজা বন্ধ করে দিল। ওহি কিছু বলল না। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তার মা সবার থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখার চেষ্টা করে। বাবা জেলে যাওয়ার পর থেকে আরো বেশি করে নিজেকে আড়ালে রাখে। শফিক এখনো দরজা ধরে দাঁড়িয়ে আছে। ওহি আর দেরি করলো না, ফোনটা বেডের উপর রেখে বের হলো। ওহির ভাড়া বাড়িটি বহু পুরনো, ইটের তৈরি দেয়াল, উপরে টিন দিয়ে ছাপড়ার মতো করা। দুটো রুম, আর বারান্দার দুপাশে দুটো রুম। বারান্দার রুম দুটোর একটাতে শফিক থাকে, আরেকটাতে রান্নাঘরে। খাওয়া দাওয়া সব রান্নাঘরেই করা হয়। রান্নাঘরে মাদুর বিছিয়ে শফিক বসে পড়ল। ওহি র্যাক থেকে খাবার বের করে সামনে রাখলো। আয়োজন খুবই সামান্য, ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা এবং একটা ডিম ভাজি। শফিকের প্লেটে ভাত দিয়ে নিজের প্লেটেও ভাত নিল ওহি। ভাতের নাড়াচাড়া করে মুখে দেওয়ার আগে উঠে দাঁড়ালো। শফিক এক লোকমা ভাত শেষ করে বলল, উঠে দাঁড়ালি কেন, খাবি না? মাকে ডেকে নিয়ে আসি, দেখি আসে কিনা। ওহি ভেতর ঘরে ঢুকে দরজায় ধাক্কা দিল। দরজা এখনো ভেতর থেকে বন্ধ। সে মৃদু স্বরে বলল, মা এসো, ভাত খেয়ে নাও। ভেতর থেকে কেউ উত্তর দিল না। সে দরজার বার কয়েক টোকা দিয়ে মামা বলে ডাকলো। কয়েক মিনিট পর চাপা সুরে ভেতর থেকে কেউ বলল, মাথা ধরেছে আমার, ঘুমাবো আমি। ওহি সরে আসলো। ছোটবেলা থেকে তার প্রতি মায়ের এই অবহেলা, নির্লিপ্ততা দেখে এখন শুয়ে এসেছে। আর কষ্ট হয় না তার। ফের শফিকের পাশে বসে কয়েক লোকমা ভাত পানি দিয়ে গিলে ফেললো। রাত 12টা প্রায়। ওহি লাইট বন্ধ করে শুয়ে পড়ল। কেমন শীত লাগছে তার। জ্বর আসবে নাকি? আজ অনেক দেরিতে গোসল করা হয়েছে। মাথার চুল এখনো শুকায়নি। অন্ধকারের মাথায় চুলগুলো বালিশে মেলে দিল সে। পায়ের নিচ থেকে পুরনো আচ্ছেরা কাঁথাটা টেনে গলা পর্যন্ত দিল। পা ভাঁজ করে চোখ বন্ধ করলো। ওহির চোখের পাতা ভারী হতেই আবার ফোন বেজে ওঠে। বিরক্ত চোখে মুখে বালিশের চিপা থেকে ফোন হাতে নিয়ে দেখলো রোদ্দুর। সে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে রোদ্দুর বলল, খেয়েছো তো? খাওয়ার পর আমায় ইনফর্ম করতে বলেছিলাম, মনে নেই? না নেই, মাত্র মনে পড়লো। আমার কিছুই মনে থাকে না, প্রয়োজনীয় কিছুই মনে থাকে না। আমি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? ওহি উত্তর দিল না। বন্ধ চোখে বিড়বিড় করে বলল, আমি আজ একটু শান্তিতে ঘুমাবো। বহু রাত হলো, ঘুমাতে পারি না। আমার বাবা সুস্থ মতো ফিরবে যে, আজ আমি ঘুমাবো। ফোনের ওপাশ থেকে রোদ্দুর বলল, কি বলছো অজান্তা? বুঝি না তো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? উত্তর আসলো না। রোদ্দুর চিন্তিত হয়ে বেলকনিতে আসলো। কান থেকে ফোন হাতের দিকে এদিক ওদিক করে হ্যালো হ্যালো করলো। পর মুহূর্তে কানে নিতেই ওহির ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসলো। ঘুমিয়ে পড়েছে। কথা বলতে বলতে রোদ্দুরের মুখে হাসি ফুটে উঠল। সে আলতো স্বরে দুবার বলল, পাগলি। পরের দিন ঘর্মাক্ত শরীর নিয়ে অফিসে ঢুকলো রোদ্দুর। আজ সে তৃতীয়বারের মতো পাবলিক বাসে এসেছে। বহু মানুষের গায়ে গা লাগিয়ে ভিড় ঠেলে আসতে খুব একটা বেগ পেতে হয়নি। আজকালের মধ্যে একটা মোটরসাইকেল কিনে ফেলবে সে। নিজের আসনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল রোদ্দুর। ক্লান্তি ভাব একটু কমতেই বিদ্যুৎকে ডাকলো। কনস্টেবল বিদ্যুৎ দরজায় করানের ভিতরে ঢুকলো। বিদ্যুৎ, আসামি নং 304 মুহাম্মদ জলিল মোল্লার সাথে দেখা করার ব্যবস্থা করো। উনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। বিদ্যুৎ সালাম দিয়ে চলে যেতে
রোদ্দুর টেবিলে রাখা ডকুমেন্টগুলোতে নজর বুলানো শুরু করলো। ডেট ঠিক হয়ে গেছে। পরশুদিন জলিল মোল্লাকে কোর্টে হাজির করা হবে। এসব এভিডেন্স গুছিয়ে রাখতে হবে। একটা নির্দোষ মানুষকে কিছুতেই শাস্তি পেতে দেয়া যাবে না। 8 ঘন্টা পর রোদ্দুর জলিল মোল্লার সাথে দেখা করল। জলিল বসে আছে বিশাল বড় এক হল রুমে, জানালাবিহীন হল রুম, চারপাশ খা খা। এর মধ্যে একটা চেয়ারে তিনি মাথা নিচু করে বসে আছেন। তার সামনে আরেকটা চেয়ার। রোদ্দুর গিয়ে সামনের খালি চেয়ারটাতে বসলো। গভীর মনোযোগ দিয়ে সে জলিলকে দেখল। জলিলের বয়স 50-এর বেশি হবে হয়তো। চুলে পাক ধরেছে, চোয়াল ভাঙা, কাঠ খোট্টা টাইপের। দেখেই বোঝা যায় সংসারের ভারে তিনি নুইয়ে পড়েছেন। সংসার নামক যুদ্ধক্ষেত্র পরিচালনা করতে তিনি হিমশিম খাচ্ছেন। রোদ্দুর বিনীত স্বরে বলল, জলিল সাহেব। জলিল মুখ তুলে তাকালেন। পর মুহূর্তে চোখ সরিয়ে মাথা নেড়ে বললেন, জি। পরশুদিন আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে। আপনার আমাকে কিছু বলার আছে? আমি মোটামুটি জানতে পেরেছি। আপনার জবানবন্দি শুনতে চাচ্ছি। আমায় ভয় পাবেন না, নির্দ্বিধায় সব বলুন। আপনার মেয়ে ওহির সাথে আমার যোগাযোগ হয়েছে। জলিল উৎসুক করে এদিক ওদিক তাকালো। চারপাশ মনুষ্য শূন্য দেখে যথাসম্ভব গলার স্বর খাদে নামিয়ে বলল, আপনাকে কিছু সত্যি কথা বলি পুলিশ সাহেব, কিন্তু দয়া করে এগুলো কোর্টে বহু মানুষের সামনে বলবেন না। রোদ্দুর মাথা নেড়ে আশ্বস্ত করল, কাউকে বলবে না সে। জলিল অতঃপর নিখোঁজ ভাষায় বলল, আমি রূপসা ব্যাংকে পিয়নের চাকরি করি বহু বছর হলো। সেই থেকে জানতে পারি ব্যাংকের বসের স্বভাব চরিত্র ভালো নয়। রূপসা ব্যাংকের মালিক কালেকুজ্জামান প্রায় প্রতিদিন অফিসে আসতেন, এসি করা রুমে বসতেন। অফিসের মেয়ে কর্মচারীরা দীর্ঘ সময় নিয়ে তার রুমে অবস্থান করত। এসব আমি দেখেও না দেখার ভান করতাম। আমার মেয়ে ওহিকে আমি কোনোদিন অফিসের ত্রিসীমানায় ঘেঁষতে দেইনি। মাঝে মধ্যে না খেয়ে অফিসে গেলে আমার ছেলে শফিক দুপুরে খাবার নিয়ে যেত, কিন্তু বসের বদনজর যেন আমার মেয়ের উপর না পড়ে সেজন্য ওহিকে কঠোর নির্দেশ করেছিলাম যেন আমার অফিসে না যায়। কিন্তু আজ থেকে কয়েক মাস আগে একদিন একটা জরুরি প্রয়োজনে ওহি আমার অফিসে যায়। ও বাহিরে চেয়ারে বসে আমার জন্য অপেক্ষা শুরু করে। আমি জানতাম না ও অফিসে এসেছে। হুট করে এদিকে এসে দেখি ওহি চেয়ারে জোরসোর হয়ে বসে আছে, আর আমাদের বস তার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। দেখে আমার গা রিরি করে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে যথাসম্ভব বিনয়ের সাথে বসের থেকে ওহিকে সরিয়ে শাসন করলাম কেন অফিসে এসেছে। এর ঠিক 2 দিন পরেই বসের কেবিনে আমার ডাক পড়ে। কালেকুজ্জামান নামক পশুটা আমাকে জগতের সবচেয়ে কুৎসিত প্রস্তাব করে, তা আমার মেয়ের ব্যাপারে। সে কয়েক রাতের জন্য আমার মেয়েকে চায়, বিনিময়ে প্রচুর টাকা দিবে। রাগে আমার শরীর তরতর করে কাঁপে। ঘৃণা বোধে তার প্রস্তাব প্রত্যাখ্যান করি। তিনি চুপচাপ থাকেন। আমার ক্ষমতা থাকলে জানোয়ারটাকে ওখানেই পুঁতে ফেলতাম। তার কিছুদিন পরেই আমার মেয়ের বিয়েতে অঘটন ঘটে। আমি অবাক হইনি। আমি জানতাম এসব ওই বদপশুটার কাজ। রোদ্দুরের চোখ মুখ শক্ত হয়ে গেছে। হাত মুঠ করে নিজেকে থামানোর চেষ্টা করে। ইচ্ছে হয় এক্ষণে গিয়ে খালিকুজ্জামান পশুটার টুপি চেপে ধরে গলা থেকে মাথা আলাদা করে ফেলে। জলিল নরম গলায় বলে, আমার এই মেয়েটা বড্ড অদ্ভুত। সারা জীবন সবার অবহেলা পেয়ে এসেছে, অনেক দুঃখ কষ্ট পেয়েছে, কিন্তু কখনো সবার সামনে ট্রু শব্দটি করেনি। কেমন নির্বিকার থাকে সবসময়, কিন্তু ভেতরে ভেতরে ঘুমড়ে মরে। ওর জীবনটাই একটা কালো অধ্যায়। অনেক চিন্তা হয় মেয়েটাকে নিয়ে। রোদ্দুরের বুকের ভেতর পুরো ছারকার হয়ে যায়। হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। কোথায় যেন বিরতিহীন সুর বেঁচে যাচ্ছে। সেই সুরে এক বুক কষ্ট চাপা পড়ছে। সে নিজেকে সামলে জলিলের থেকে উঠে দাঁড়ায়। তারপর লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। এদিকে ওহি ঢাকায় ব্যস্ততম সড়কে হাঁটছে। কাঁধে পুরনো একটা ব্যাগ চলছে, পায়ে অল্প দামের একটা স্নাইপার। মনে হচ্ছে যখন তখন ফিতে ছিঁড়ে যাবে। গায়ের অল্প দামের সুতির 3 পিসের ওড়নাটা বাতাসে এলোমেলো উড়ে চলেছে। কাঁধের কাছে সেফটি পিন দিয়ে আটকানো বলে মুক্ত হতে পারছে না। সেও কোনো না কোনোভাবে পরিবারের সাথে গীতযুক্ত হয়ে আছে। সে চাইলেই মুক্তি পাচ্ছে না, কিন্তু তারও মুক্ত বিহঙ্গের মতো উড়ে যেতে ইচ্ছে করে দূর থেকে বহু দূরে।
আর ভালো লাগে না সংসার জীবন, সর্বত্র কেমন টানা পড়েন। এইভাবে কতদিন চলে? 2 দিন, 3 দিন, না হয় 1 বছর, কিন্তু সেই এগুলো বই বেড়াচ্ছে বছরের পর বছর ধরে। তার বাবা জলিল মোল্লা নির্দোষ প্রমাণিত হয়েছে 3 দিন হলো, সম্মানের সাথে মুক্তিও পেয়েছে। ওহির বাবার কোর্টের শেষ শুনানির দিন সে যায়নি। কেন যায়নি জানে না, শুধু এটুকু শিওর ছিল যে তার বাবা রোজকার মতো ফিরবে। অনেকদিন পর সে সেদিন নিজ হাতে রান্না করেছে বাবার প্রিয় সব খাবার। তার শেষ রাতের স্বপ্নটা সত্যি করে সত্যি সত্যি তার বাবা শফিকের হাত ধরে বাড়ি ফিরল। কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো ওহি। পায়ের নিচে তাকাতে বুকে চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। পায়ের স্নাইপারের ফিতে ছিঁড়ে গেছে, আচ্ছোলা নারকেলের খোলের সাথে লেগেছিল। সে চোখ তুলে টানে বায়ে তাকালো। রাস্তার অপর পাশে ব্যান করে মধ্যবয়স্ক একজন ডাব বিক্রি করছে। ছেঁড়া জুতা পরে ওহি হাঁটা শুরু করলো, কিন্তু বেশি দূর এগোতে পারল না। হাঁটা যাচ্ছে না, অগত্য কোনো উপায় না দেখে জুতো জোড়া খুলে ব্যাগের এক কোনায় ফেলে রাখলো। বাড়িতে গিয়ে সেলাই করা যাবে। খালি পায়ে হাঁটতে বেশ লাগছে। মাঝে মাঝে 2-1 অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। ব্যাগ কাঁধে খালি পায়ে হাঁটা মানুষের সংখ্যা ঢাকা শহরে নিতান্ত কম নয়। তবুও তার কৌতূহল দমাতে পারছে না। ভুম শব্দ করে একগোচ্ছা ধুলো উড়িয়ে একটা বাইক এসে থামলো ওহির গা ঘেঁষে। ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল সে। এখনই তো বাইকের নিচে পড়ে পিষে যেত। তারপর কালকের পত্রিকায় হেডলাইন হতো সে। বুকের জামা উঁচু করে একটা থুতু ছিটিয়ে বিরক্ত চোখে সামনে তাকালো। সঙ্গে সঙ্গে কলিজা শুকিয়ে গেল তার। বাইকের রোদ্দুর স্যার বসে আছে, মাথা থেকে হেলমেট খুলে হাতে ধরে আছে। হেলমেট পরার কারণে মাথার চুল এলোমেলোভাবে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। কুঞ্চিত ভ্রু যুগল, রহস্যময় স্বচ্ছ চোখ, খাড়া নাক, ছিপছিপে ঠোঁট, সাথে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে কি অনিন্য সুন্দর মুখশ্রী। অহি চোখ সরিয়ে নিল। রোদ্দুর অহের দিকে চেয়ে বিরক্তি ঝরা কণ্ঠে বলল, তোমাকে সহজ সরল মনে করেছিলাম অজান্তা, কিন্তু তোমার মাথায় যে এত ফিসলে বুদ্ধি তা তো জানা ছিল না। তোমার এইসব বুদ্ধি দিয়ে বেশি সুবিধা করতে পারবে না। কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে? ঠিকই তোমাকে খুঁজে বের করলাম এবং বারবার করব। এটা সত্যি যে অহি মানুষটার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার বাবা মুক্তি পাওয়ার পর আর যোগাযোগ করেনি মানুষটার সাথে, ফোন পর্যন্ত উঠায়নি। সে সকালের দিকে গাবতলী এসেছিল একটা চাকরির খোঁজে, সেলসম্যান হিসেবে। তার বাবার চাকরি নেই, নতুন কাজ খুঁজছে সে। এই বয়সে এসে কেউ নিতে চাচ্ছে না। সংসার নানা অভাব অনটন দেখা দিয়েছে। তাছাড়া শফিকের ইউনিভার্সিটির সেমিস্টার ফি জমা দিতে হবে, মোটা অঙ্কের টাকা। সময় হাতে একদম কম, সেজন্য সে একটা চাকরির খোঁজ করছে। তার স্কুল জীবনের পরিচিত একটা মেয়ে চাকরি খুঁজছে তার জন্য। আগামীকাল আবার শাহবাগের একটা অফিসে দেখা করবে। সে আলগোছে বলল, আপনি এদিকে কি করছিলেন স্যার? রুদ্দুর, রুদ্দুর হিম আমার নাম। স্যার স্যার করবে না। ওহি কিছু বলল না। সে তাকিয়ে আছে রাস্তার উত্তর দিকে। 7-8 বছরের বাচ্চা একটা মেয়ে ফুল বিক্রি করছে। তার ঝুলিতে রাখা ভালোবাসার গোলাপগুলো নেতিয়ে পড়েছে, পাপড়িগুলো শুকিয়ে গেছে। এখন যে দুপুর গড়িয়ে বিকেল প্রায়। ও ভালোবাসা কি এভাবে দিন শেষে শুকিয়ে যায়? রোদ্দুর বাইকের পেছন থেকে হেলমেটটা ওহির হাতে দিয়ে এগিয়ে দিয়ে বলল, কতক্ষণ ধরে এভাবে হাঁটছো? তোমাকে কেমন ক্লান্ত লাগছে? বাইকে উঠো, আমি নামিয়ে দিব। না না, লাগবে না, আমি বাসে উঠবো এখন। বাসে উঠতে হবে না, চুপচাপ পেছনে বসো। আমার মোটরসাইকেলে চড়তে ভয় লাগে। ওহির ফয়ার তো ফেস দেখে রোদ্দুরের হাসি পেল। অবিশ্বাস্য মুখে বিন্দু বিন্দু ঘাম, লম্বা বেনি থেকে কিছু চুল বের হয়ে এদিক ওদিক করছে। একজোড়া হির চোখে যেন জগতের সব মায়া এসে স্তূপ জমিয়েছে। রোদ্দুর ডোক কিনল। এই মেয়ে নিশ্চিত তাকে জাদু করেছে। কোন রকম বলল, চুপচাপ উঠে পড়ো, যত দেরি করবে তত তোমারই ক্ষতি। ভালো ভালো উঠে পড়ো। আমার সাথে কোনোদিন ভালো কিছু হয়নি, সব ধরনের ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে আমার। রোদ্দুর মনে মনে বলল, এখন থেকে তোমার সাথে সব ভালো হবে মিসেস রুদ্দুর হিম অজান্তা।
তোমার এসআই আর কোনো ক্ষতি হতে দিবে না। মুখে বলল। সেটাই, তুমি তো ভালো কথা শোনার মেয়েও না, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলেই রোদ্দুর অহির হাত টেনে নিচের কাছে আনলো। অহি চমকে তার মুখ পানে তাকালো। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে তার মন নেড়ে উঠল। বুকের গহীন সমুদ্রে উথাল পাতাল ঢেউ বয়ে গেল, কিন্তু মানুষটা কেমন নির্বিকার। সে হাত ছাড়িয়ে নিল। রোদ্দুর দাঁতে দাঁত চেপে অহির মাথায় হেলমেট পরিয়ে দিল। তার হার্টবিট সাইক্লোনের গতিতে বেড়ে চলেছে, কান ঝা করছে। এই মেয়েটার সামান্য একটু হাতের স্পর্শে তার লজ্জা আর সুখে মরে যেতে ইচ্ছে করছে। ওহি বাধা দিতে দিতে ততক্ষণে হেলমেট পরানো শেষ। তারপর সে টেনেও হেলমেট খুলতে পারল না। রোদ্দুর মুচকে এসে অহিকে ঠেলে বাইকের পেছনে উঠালো। রোদ্দুর নিজের মাথায় হেলমেট পেতে পড়ল। শক্ত হয়ে বসো অজান্তা, পড়ে যাবে না কিন্তু। এই মানুষটার মুখে অজানা ডাক শুনে হৃদয়ে তোলপাড় সৃষ্টি হয় ওহির। কেমন অদ্ভুত অনুভূতি হয় ভেতর জুড়ে। এত মমতা নিয়ে এর আগে কেউ তাকে অজান্তা বলে ডাকেনি। রোদ্দুর গাড়ি স্টার্ট দিতেই ওহি তার শার্ট খামচে ধরল। ওহির বুকের ভেতর থুকপুক করছে, মনে ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। হয়তো সে পেছন থেকে পড়ে যাবে, না হয় গাড়ি উল্টে যাবে। কল্পনার চোখের সামনে ভাসছে একটি চিত্রটা এমন, সে ঠাস করে বাইক থেকে পড়ে গেছে। তার চারপাশে মানুষ জমে গেছে, সবাই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। ওহির চোখ বন্ধ করে রোদ্দুরের শার্ট আরো শক্ত করে চেপে ধরল। রোদ্দুর যেন হাওয়ায় ভাসছে। মনের ভেতর শত রঙা প্রজাপতি দিকবিদিক উড়ে বেড়াচ্ছে। ওহিকে এত কাছে পেয়ে তার দম বন্ধ হওয়ার উপক্রম। ইচ্ছে করছে এভাবে পাশে বসিয়ে জীবন নামক দীর্ঘ পথটা পাড়ি দিতে। ওহির আঙ্গুলের সামান্য একটি স্পর্শ যেন মাতাল করে দিচ্ছে। ওহি বন্ধ চোখে বলল, আপনার মা এখন কেমন আছে? রোদ্দুরের মন খারাপ হয়ে গেল। মায়ের কষ্ট তার সহ্য হয় না। মায়ের কথা মনে পড়তেই একরাশ মন খারাপ আর বিষণ্ণতা তাকে ঘিরে ধরে। সে মন খারাপ করে বলে, একটু ভালো, তুমি মাকে দেখতে যাবে অজান্তা? মা তোমাকে দেখার জন্য ছটফট করে সব সময়। ওহি অবাক হয়ে চোখ খুলল। রোদ্দুর নামক মানুষটার মায়ের সাথে তার একদিন একটু সময়ের জন্য দেখা হয়েছিল। এতটুকু সময়ের পরিচয়ে তিনি কেন তার জন্য ছটফট করবে? রোদ্দুরের দিকে চেয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আপনার মা আমাকে মনে রেখেছে? অবশ্য তুমি মনে রাখার মতোই একটা চরিত্র। এই আমি এক কারণে তোমার সারাক্ষণ মনের ভেতর রাখি, মা আরেক কারণে সবসময় তোমার কথা বলে। আপনার মা কি আমার নাম জানে? নাম জানে না, তোমাকে ফুলবানু বলে ডাকে। সে কি, ফুলবানু আবার কে? রোদ্দুর বাইকের স্পিড বাড়িয়ে দিল। ওহির ভয়টা আরেকটু ছেকে ধরে। সে শক্ত কণ্ঠে বলল, রোদ্দুর স্যার, গাড়ির স্পিড একটু কমিয়ে দিন। আমি সত্যি সত্যি পড়ে যাব কিন্তু, প্লিজ। আমার হাত বারবার আলগা হয়ে যাচ্ছে। রোদ্দুর বাম হাত তার কোমরের কাছের শার্ট খামছে ধরা ওহির হাতটা এক ঝটকায় তার পেটের কাছে আনলো। ওহি ভারসাম্য রাখতে ঝুঁকে দুহাতে রোদ্দুরকে জড়িয়ে ধরল। রোদ্দুর ওহির হাত যুগলের ওপর নিজের হাতটা স্পর্শ করিয়ে বলল, আর ভয় নেই, পড়বে না। ওহি বিড়বিড় করে বলল, আমার জামা কাপড়ে ময়লা অনেক, আপনার সাথে আমার যায় না। প্রকৃতি বেমানান কিছুর সাথে সুশ্রীর মিলন মানতে পারে না। অসুন্দরের সাথে অসুন্দর, সুন্দরের সাথে সুন্দর, এটাই খাপে খাপ, এটাই প্রকৃতির নিয়ম। আমায় আপনার মায়ায় জড়াবেন না। আমি জীবনে প্রচুর কষ্ট পেয়েছি। কষ্ট পেতে পেতে আমি আর সামান্য কিছু সহ্য করতে পারবো না। রোদ্দুরের কানের কাছে হওয়ায় সব শুনতে পেল সে। কথা ঘুরিয়ে বলল, আজ একটু দেরিতে বাড়িতে গেলে সমস্যা হবে। কেন? এক জায়গা থেকে ঘুরে আসি, চলো। রোদ্দুর বাইক ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর একটা প্রাইভেট মানসিক হাসপাতালের সামনে বাইক থামালো রোদ্দুর। ওই গাড়ি থেকে সাবধানে নেমে এদিক ওদিক তাকালো। দ্বিতীয়বারের মতো এই হাসপাতালে এলো সে। প্রথমবার এসেছিল 15 থেকে 16 দিন আগে প্রায়, তার বাবার ব্যাপারে রোদ্দুর স্যারের সাথে দেখা করতে। সেদিন রোদ্দুর স্যারের মাকে দেখে ওহির বড্ড মায়া হয়। এত কোমল মনের মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভাবতে কষ্ট হয় পৃথিবীতে মানুষের কত ধরনের কষ্ট,
আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা কষ্ট। রোদ্দুর গাড়ি লক করে চাবিটা বুক পকেটে রাখলো। ওহির দিকে চেয়ে বলল, চলো, ভয় পেও না। হাসপাতালের ভেতরে নানা ধরনের রোগী। প্রথমবার এসে ওহি ভয় পেয়েছিল। বারবার মনে হচ্ছিল কেউ একজন তার উপর ঝাঁপিয়ে পড়বে, এসে কামড় দেবে। ওহি সন্তর্পণে পা ফেলে রোদ্দুরের থেকে কয়েক সেন্টিমিটার সামনে হাঁটা শুরু করলো। হঠাৎ করেই রোদ্দুরের নজর ওহির পায়ের দিকে গেল। এতক্ষণ খালি পায়ে ছিল। সে ওহির ওড়না টেনে ধরে ভ্রু কুঁচকে বলল, অজান্তা, তুমি এতক্ষণ যাবৎ খালি পেয়েছিলে? জি। কেন? জুতা কই? ওহি আমতা আমতা করে বলল। ছিঁড়ে গেছে, ব্যাগে রেখেছি। রোদ্দুর অবাক হয়ে বলল, আগে বলবে না তাহলে? তুমি কি পাগল? এখন যদি পায়ে সুচালো কিছু ঢুকে যায়? ঢুকবে না। রোদ্দুর নিচু হয়ে পায়ে হাত রেখে বলল। আমার জুতো পড়ো, তুমি এত বোকা কেন? ওহি বাধা দিয়ে বলল, এ কি, আপনি জুতো খুলবেন না প্লিজ। আমার সমস্যা হচ্ছে না, অভ্যাস আছে আমার খালি পায়ে হেঁটে। তাছাড়া দিনের বেলা তো দেখে দেখে পা ফেলছি। রোদ্দুরকে জোর করে দাঁড় করালো ওহি। গেটের দারোয়ানকে পরিচয় বলে গেট দিয়ে ঢুকে গেল দুজন। হাসপাতালে বিশাল এক মাঠের মতো খোলামেলা জায়গা। মাঠের তিন পাশে এক সারিতে বিল্ডিং, আর এক পাশে উঁচু দেয়াল। মাঠের মতো জায়গাটাতে দুর্বা ঘাসে সবুজে সবুজ। নার্সরা বিকেলের দিকে রোগীদের বের করে মাঠ দিয়ে হাঁটায়। উত্তর দিকের একটা বিল্ডিং এর ভেতরে গেল ওহি আর রোদ্দুর। আশেপাশের রুম থেকে সবাই বড় বড় চোখে তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই হামড়ে পড়বে। ওহি রোদ্দুরের আরো একটু কাছাকাছি আসলো। প্রথমবার সে শফিকের হাত ধরে এসেছিল। আচ্ছা, আপনার মা কতদিন ধরে অসুস্থ? ঠিক হওয়ার সম্ভাবনা নেই? রোদ্দুর ক্ষীণ স্বরে বলল, অনেক লম্বা কাহিনী। আমার কোটিপতি বাবা আমাদের অগোচরে আরেকটা বিয়ে করেছে। প্রায় 10 বছর হলো বিয়ে করেছে। বিয়ের 2 বছরের মাথায় আমরা জানতে পারি মা প্রচুর কষ্ট পায়। বাবার মায়ের প্রেমের বিয়ে ছিল। নিজের ভালোবাসার মানুষের এই পরিবর্তন মায়ের মনে গভীর প্রভাব ফেলে। অগোছালো চিন্তা করতে করতে একসময় প্রবল মানসিক চাপের সৃষ্টি হয়। তার থেকে একা একা কথা বলা শুরু করে। কিছুদিন পর আবল তাবল বলতেই সাইকিয়াট্রিস্ট দেখাই। কিছুদিন ভালো থাকে, তারপর নানা রকম পাগলামি শুরু করে। ডক্টর মানসিক হাসপাতালে এডমিট করতে বলে, তাই করি। প্রথমবার 3 মাসের মতো হসপিটালে ছিল, তারপর সুস্থ হয়ে যায়। বাড়িতে নিয়ে মাকে প্রচুর সময় দেই, নানা জায়গায় ঘুরতে নিয়ে যাই। বাবার সাথে যোগাযোগ রাখতে দেই না। বাবাও তখন বাড়িতে আসতো না, নতুন পরিবার নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতো। 6 মাস আগে হুট করে বাবা বাড়ি আসে, মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। সেদিনের পর থেকে আবার গুমড়ে গুমড়ে থেকে 4 মাস আগে আবার অসুস্থ হয়ে পড়ে, পাগলামি শুরু করে। সেজন্য আবার হসপিটালে এডমিট করিয়েছি। 2 জন আলাদা নার্সের ব্যবস্থা করেছি। আমি প্রতিদিন আসি। মা অনেকটাই সুস্থের পথে, আর একটু স্বাভাবিক হলেই বাড়ি নিয়ে যাব। ওহির চোখ ভিজে ওঠে, বড় বড় শ্বাস নিয়ে কান্না থামায়। ততক্ষণে তারা 3 তলায় পৌঁছে গেছে। সাদা পা পর্যন্ত লম্বা জামা কাপড় পরে শুভ্র সুন্দর এক মধ্যবয়স্ক মহিলা বিছানায় পা ছড়িয়ে বসে আছে। হাতে তসবি বিড়বিড় করছে, আর তসবির কোটি একটা করে সরাচ্ছে। রোদ্দুর কাছে গিয়ে বিছানায় বসে মাকে বুকে জড়িয়ে নিল। রোদ্দুরের মা রঞ্জিনা বেগম রোদ্দুরের মুখটা সামনে এনে সারা মুখে হাত বুলিয়ে দিল। সুস্থ মানুষের মতো বলল, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে রেহিম। কতদিন হলো খাওয়া দাওয়া করিস না? নাজমা ঠিক মতো রান্না করে না। এইবার বাড়ি গিয়ে ওকে ছাঁটাই করব, বুঝেছিস? নতুন কাজের লোক নিব। নাজমাটা বড় বেয়াদব, খালি কাজে ফাঁকি দেয়। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি মা, তুমি এত উত্তেজিত হবে না। রোদ্দুর মিষ্টি করে হাসলো। তার মা কিছুদিন হলো তাকে চিনতে পারছে। অসুখ বেশি হলে কাউকে চিনতে পারে না। রোদ্দুর আবার মাকে জড়িয়ে বলল, কাকে নিয়ে এসেছি মা জানো? তোমার মাকে, তোমার ফুলবানু মা। কোথায় রেখেছিস আমার মাকে? রোদ্দুর মুখ তুলে ওহিকে ভেতর থেকে ডাকলো। ওহি বাইরে থেকে ততক্ষণে রোদ্দুরের ছেলে মানুষই দেখছিল। মায়ের সাথে তার ঘনিষ্ঠতা দেখে নিজের মায়ের কথা মনে পড়ল। ছোটবেলায় করা একটা ভুলের জন্য
তার মা তার থেকে কেড়ে নিয়েছে আদর, স্নেহের ঝুড়ি। সে এগিয়ে গিয়ে বিছানায় বসল। তাকে দেখেই রঞ্জিনা বেগম খপ করে হাত ধরে ফেলল। ওহির বুকে নিচের মাথা চেপে বলল, মা গো, তুমি কতদিন পর আসলে গো মা? ওহি পরম মমতায় হাত বুলিয়ে দিল রঞ্জিনার মাথায়। ইশারায় রোদ্দুরকে বোঝালো তাকে মা মা কেন করছে। রোদ্দুর আস্তে করে বলল, আমার মায়ের মা মানে আমার নানুর নাম ফুলবানু। আমার নানি অবিকল তোমার মতো দেখতে ছিল। একটু অমিল আছে যদিও দুজনের মধ্যে, কিন্তু চট করে ধরা যায় না। মা কিশোরী বয়সে চলে গেছে অনেকটা, সেজন্য তোমার চেহারাতে তার নিজের মায়ের অস্তিত্ব খুঁজে পায়। তোমাকে একদিন আমার নানুর কিশোরী বয়সের ছবি দেখাবো। দুজনের চেহারার মিল দেখে তুমি নিজেও চমকে যাবে। ওহি শুনেই চমকালো। চমকপ্রদ হওয়ার মতোই তথ্য। এই পৃথিবীতে তার মতো চেহারার মানুষ ছিল। বাহ! সে যত্ন করে রঞ্জিনার চুলগুলো হাতে খোপা করে দিল। মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি কিছু খাবে? রঞ্জিনা মাথায় নেড়ে হ্যাঁ জানালো। রোদ্দুর দ্রুত উঠে টেবিল থেকে প্লেট করে কমলা ধুয়ে আনলো। নিচেই খোসা ছাড়িয়ে প্লেট এগিয়ে দিল ওহির দিকে। ওহি এক কোয়া রঞ্জিনার মুখে দিল। রঞ্জিনা বাচ্চাদের মতো ওহির হাত থেকে একটা চামচ, দুটো বিস্কিট, আপেলের এক টুকরা খেলো। পানি খাইয়ে নিজের আঁচল দিয়ে মুখ মুছে দিল। রোদ্দুরের মুখের সর্বত্র হাসি ছড়িয়ে পড়ল। ওহিকে সত্যি সত্যি এখন মামা লাগছে। জগতের প্রতিটি নারী মা, মায়ের সত্তা ধারণ করে বলেই তাদের এত মমতা। ঘন্টা দেড়েক দুজন অবস্থান করল। নানা রকম গল্পগুজবে রঞ্জিনা বেগমকে ঘুম পাড়ালো ওহি। তারপর এক ফাঁকে দুজন বেরিয়ে আসলো। বেলা হয়ে যাচ্ছে, ওহিকে বাড়ি ফিরতে হবে। রঞ্জিনার রুম থেকে বের হয়ে দুজন সিঁড়ি দিয়ে নামা শুরু করলো। রোদ্দুর ইতস্তত করে বলল, অজান্তা, আসলে মা তোমার সেদিন দেখার পর থেকেই সবসময় তোমার কথা বলে। আমার মা কই, ফুলবানু কই, ইত্যাদি। তোমাকে মায়ের কাছাকাছি রাখার জন্যই তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছিলাম। তোমার বাবার প্রসঙ্গটাও তুলেছিলাম। অবশ্য তুমি বিয়েতে রাজি না হলেও তোমার বাবা ঠিকই নির্দোষ প্রমাণিত হতো। আপনার মা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আর কিছুদিন যাক, হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি নিয়ে যাব। ওহি হঠাৎ সিঁড়ি খুঁড়ে দাঁড়িয়ে পড়ে। রোদ্দুরের চোখে চোখ রেখে বলে, আপনি তাহলে আপনার মায়ের জন্যই শুধু বিয়ের অফার দিয়েছিলেন, তাই না? রোদ্দুর অপলকে চেয়ে রয়েছে ওহির দিকে। এই মেয়েটাকে সব কেন মুখে বলে দিতে হয়? কিছু অনুভব করতে পারে না? রোদ্দুরের হাজারো না বলা কথাগুলো কি কান পেতে শুনতে পায় না? সে তো বহুদিন আগে প্রথম দেখেই তার প্রেমে পড়েছে, তাও আবার ভয়ঙ্কর ভাবে। সেই যে ওহির বিয়ের দিন একজোড়া ক্লান্ত চোখ, অবিশ্রাম মুখ আর বিধ্বস্ত চেহারার রমণীর প্রেমে পড়েছে সে। ওহি নামক অদ্ভুত রমণীর অদ্ভুত মায়াজালে আটকে গেছে। সেদিন ওহির প্রথম স্পর্শ তার শিরায় শিরায় তোলপাড় সৃষ্টি করছে। সে ধরে রাখতে পারেনি নিজেকে, আটকাতে পারেনি নিজের অনুভূতি। সে ভালোবেসে ফেলেছে অজান্তা ওহিকে। পরদিন যখন সে শুনল ওহির বিয়েটা ভেঙে গেছে, রোদ্দুর যেন সেদিন পৃথিবীর সবচেয়ে সুন্দর সংবাদটা শুনল। খুশি মনে এক ছুটে ওহিদের বাড়ি গিয়েছিল এক পলক ওহিকে দেখার জন্য। ওহি রোদ্দুরের থেকে চোখ সরিয়ে বলল, চুপ করে আছেন কেন? রোদ্দুর তার দৃষ্টি সরালো না, ঘোর লাগা কণ্ঠে বলল, বুঝতে পারো না তুমি? আমার মনের কথা শুনতে পাও না? আমার নিঃশব্দতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরত্ব টের পাও না তুমি? ওহির লজ্জায় চোখ মুখ রক্তিম হয়ে যাচ্ছে। সে দ্রুত পায়ে ঘুরে সিঁড়ি দিয়ে নামা শুরু করে। রোদ্দুরও নিজের গতি বাড়িয়ে দেয়। অহির পাশে এসে অতি সাহস করে তার হাত ধরে। ওহি চমকে হাত ছাড়িয়ে নেয়। শেষতলে এসে রোদ্দুর এক ডক্টরের সাথে কথা বলে। ওহি সরে আসে। রোদ্দুরের পোশাকাদির সাথে সে বেমানান। সে আস্তে ধীরে পা ফেলে মাঠের মাঝখানে দাঁড়ায়। রোদ্দুরের সাথে বেমানান ভেবে তার মন খারাপ হয়ে গেছে। সে যে মানসিক হাসপাতালের মাঠে দাঁড়িয়ে আছে তা বেমালুল ভুলে গেছে। সচকিত হলো তখন যখন দেখল পূর্ব দিক থেকে রোগীদের পোশাক পরা উস্কো খুস্কো চুলের এক পাগল দৌড়ে তার দিকে এগিয়ে আসছে। সে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ওহির ওপর। ওহি বড় বড় চোখ করে
ভয়ে দিল এক দৌড়। চিৎকার করে রোদ্দুরকে ডাকলো। সারা মাঠে চক্কর দিল। তার পেছনে পাগলটা ধাওয়া করছে, আর পাগলের পেছনে দুজন নার্স দৌড়াচ্ছে তাকে ধরার জন্য। ওহি ভয়ে ভয়ে প্রায় কান্না করে দিয়েছে। আজ তাকে আর কেউ বাঁচাতে পারল না। সে জোরে সোরে আরেকবার রোদ্দুর স্যার বলে ডাক দিল। রোদ্দুর ওহির কণ্ঠ পেয়ে এক দৌড়ে মাঠে নেমে গেল। ওহির কাছাকাছি যেতেই ওহি এক লাফে তার গলা জড়িয়ে কোলে ঝুলে পড়ল। রোদ্দুর টাল সামলাতে না পেরে ধারাম করে ঘাসের উপর পরে আউচ করে মৃদু যন্ত্রণার শব্দ করল। পাগলটা ততক্ষণে এগিয়ে এসেছে। ওহিকে টেনে রোদ্দুরে থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ওহি আরো শক্ত করে রোদ্দুরকে জড়িয়ে ধরল। নার্স দুটো টেনে হিস্ট্রে পাগলটাকে সরাতে পারল না। পাগল এগিয়ে এসে ওহিকে জড়িয়ে তার উপর উঠে সম্পূর্ণ ভর ছেড়ে দিল। নিচ থেকে রোদ্দুর হাত পা ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি চিপায় ফেসে গেছি, মরে যাচ্ছি বোধ হয়। ওহি অনেক চেষ্টায়ও নিচের ওপর থেকে পাগলটাকে সরাতে পারল না। নার্স দুটো অনেক কষ্টে টেনে হিস্ট্রে পাগলটাকে সরিয়ে নিল একটু। ওহি তড়িৎ গতিতে রোদ্দুরের উপর থেকে উঠল। রোদ্দুরের পাশে ঘাসের ওপর বসে নিজের ওড়না ঠিক করল। রোদ্দুরের দিকে চোখ পড়তেই দেখে চোখ বন্ধ করে আছে, হাত পা বাঁকা তেরা করে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, হা হা করে শ্বাস নিচ্ছে, বুকের মাঝে ওঠানামা করছে। আপনি ঠিক আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? রোদ্দুর ভাঙা গলায় বলল, ও মাই গড, আমি বোধহয় মরে গেছি। আমার শরীর থেতলে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, হাত পা নাড়াতে পারছি না। ওহি দ্রুত উঠে দাঁড়ালো। রোদ্দুরের হাত ধরে বলল, রোদ্দুর স্যার উঠুন। রোদ্দুর এক ছটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, খবরদার, আমার ছুবে না জানতা, তুমি একটা কুফা, আমার সব ভেঙে গেছে। কি ভেঙে গেছে? সামান্য এতটুকু ভরে ভেঙে যায়? সব ভেঙে গেছে, সব মানে সব। এটুকু বলে অনেক কষ্টে উঠে বসলো। পাগলটার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। পাগলটা বেশ দূরে লাল লাল চোখে তাকিয়ে আছে। ভারী একটি শরীরের বয়স্ক লোক থুতু ছিটিয়ে চেঁচিয়ে রোদ্দুরকে উদ্দেশ্য করে বলল, তুই একটা পাগল, মহা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এতক্ষণ ওহির পেছনে পড়েছিল, এখন রোদ্দুরের পেছনে লেগেছে। রোদ্দুর মাথা নেড়ে সায় জানিয়ে বলল, জি দাদু, আমি পাগল। আবার কস তুই পাগল, শালা? এটুকু বলেই পাগল লোকটি এক ধাক্কায় নার্স দুটোকে ছাড়িয়ে রোদ্দুরের দিকে ফের তেড়ে আসতে আসতে বলল, মর হারামজাদা মর, অভিনয় করস, মইরা যা। রোদ্দুর বসে বসে একটু পিছিয়ে গেল। অবস্থা বেগতিক দেখে ভো দৌড় শুরু করলো। পাগল এবার ওহিকে পাশ কাটিয়ে রোদ্দুরের পেছনে ধাওয়া করলো, আর ভারী পুরুষালী কণ্ঠে বলা শুরু করলো, হারামজাদা, তোর পাগলামি ছুটামো আইস, মর হারামজাদা মর। রোদ্দুর সারা মাঠে এক চক্কর দিয়ে ওহির হাত ধরে দৌড়ে গেটের বাইরে চলে আসলো। গেটের বাইরে পা রেখেই দুজন হাঁফাতে লাগলো। ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। রোদ্দুর গেটের ফটো দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলো 4 জন নার্স মানুষটাকে ধরে নিয়ে যাচ্ছে। পরিদর্শনকারী ডাক্তার বিরক্ত মুখে নার্সদের ছাড়ি দিচ্ছে। নার্সের কথা কানে যেতেই মধ্যবয়স্ক পাগলটা ফের একদলা থুতু ছিটিয়ে বলল, মর হারামজাদা মর, তোকে নেংটা কইরা সারা দেশ ঘুরামু, ইঞ্জেকশন তোর পাশায় দিমু। আরো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। রোদ্দুর চোখ সরিয়ে নিল। ভাগ্যিস সে হারামজাদা উপাধি পেয়েই মুক্তি পেয়েছে। ওহির সামনে তাকে যদি ন্যাংটা করে সারা পৃথিবী ঘোরানোর কথা বলতো, ও মাই গড, কি লজ্জা, কি লজ্জা। রোদ্দুর বাইকে উঠেই ওহিকে তাড়া দিল। ওহি চুপচাপ তার পেছনে বসে পড়ল। রোদ্দুর চিন্তিত মুখে গাড়ি স্টার্ট দিল। এতদিন হাসপাতালে আসা যাওয়া করছে, এমন ঘটনার সাথে আজই প্রথম সাক্ষাৎ হলো। অবশ্য এর আগে মেয়েদের কেবিন থেকে তাকে বেশ কয়েকবার কাগজ ছুঁড়ে মেরেছিল, যে কাগজে এলোমেলো অক্ষরে আই লাভ ইউ লেখা ছিল। কিন্তু আজকের ঘটনাটা সাংঘাতিক। এরপর থেকে আর সে একা আসবে না। মাকে রিলিজের আগ পর্যন্ত কনস্টেবল বিদ্যুৎকে সাথে নিয়ে আসবে। ওহি নিজের বাড়ি থেকে কিছুটা দূরেই নেমে পড়ল। গলির মতো রাস্তাটুকু সে একাই যাবে। তার মা দেখলে হয়তো অনেক কথা শোনাবে। এখন একটু সাবধানে চলতে হবে।
তার মায়ের মেজাজ বাবা ফেরাতে একটু ভালো হয়েছে, কোনোভাবেই আর রাগিয়ে দেওয়া যাবে না। ওহি ক্লান্ত অনেক, বাড়ি ফিরে জম্পেশ একটা ঘুম দিবে, একেবারে সন্ধ্যার সময় উঠবে। সেই এক ঝলক রোদ্দুরের দিকে চেয়ে বলল, আমি তাহলে যাচ্ছি। রোদ্দুর নিজের মাথার হেলমেটটা খুলে বলল, এদিকে এসো, আমার জিনিস আমাকে দিয়ে যাও। ওহি বিস্ফোরিত কণ্ঠে বলল, কি কি দিব? তোমার ওইটা, মানে আমার হেলমেট। ওহি দপ করে নিভে গেল। আমতামতা করে বলল, ও আচ্ছা। রোদ্দুর এতক্ষণে একটু হাসলো, হেসেই বলল, তুমি যেটা মনে করেছিলে সেটাও দিতে পারো, আমি কোনো বাধা দিব না। ওহির পায়ের রক্ত মাথায় উঠে গেল। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আসছে। সে দুহাতে টেনে মাথার হেলমেট খোলার চেষ্টা করলো। রোদ্দুর বাধা দিয়ে বলল, আরে আরে, ব্যথা পাবে তো জানতাম। এদিকে এসো, আমি খুলে দিচ্ছি। ওহি এক সাগর অনিচ্ছা নিয়ে দু পা এগিয়ে রোদ্দুরের কাছে আসলো। রোদ্দুর দুহাতে আস্তে আস্তে ওহির মাথার হেলমেট খুলে দিল। হেলমেট খুলে ওহির এলোমেলো চুলগুলো ঠিক করতে হাত বাড়াতেই ওহি ছিটকে পেছনে সরে গেল। নিচু হয়ে বলল, আমি আসছি, সাবধানে যাবেন এসআই। ওহি আর অপেক্ষা করল না, দ্রুত পা চালিয়ে গলির ভেতরে ঢুকে গেল। 2 মিনিট হাঁটার পর পেছনে ঘুরে তাকালো, মানুষটা গেছে কিনা। রোদ্দুর চায়নি। বাইকের ওপর ভর দিয়ে ওহির গমন পথের দিকে চেয়ে আছে। জলপাই রঙের শার্টে কি সুন্দর লাগছে মানুষটাকে। ওহির তীব্র ইচ্ছে হলো মানুষটাকে একটু জড়িয়ে ধরতে। সে কি পেছনে ফিরে যাবে? রোদ্দুর হিম নামক মানুষটার কাছে ধরা দিবে? একবার শক্ত করে জড়িয়ে ধরবে, গিয়ে অনুরোধের স্বরে বলবে, প্লিজ আমায় একটু নিচের বুকে স্থান দিন। ওহি এসবের কিছুই করল না। মায়া জিনিসটা খুব খারাপ, সে মায়ায় জড়াতে চায় না। রোদ্দুর হাত নেড়ে তাকে বিদায় জানাতে ওহির ঘোর কাটে, ফের দ্রুত পায়ে গলির আড়ালে চলে যায়। বাড়িতে ঢুকে ওহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মা ঘুমিয়ে, বাবা বাড়িতে নেই, হয়তো কাজের খোঁজে বেরিয়েছে। সে নিজের ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকলো। তার রুমের সাথে একটা ছোট্ট বাথরুম লাগানো, মাঝরাতে প্রয়োজন হলে বাইরে বের হওয়া লাগে না। ওহি হাতে মুখে পানি দিয়ে নিচের দিকে তাকালো। নিজের শরীর শুকনো। রোদ্দুর নামক মানুষটা স্পর্শগুলো এখানে লেগে আছে, যেন তার গোসল করতে মন চাচ্ছে না। ইচ্ছে হচ্ছে এমন স্পর্শগুলো এইভাবে সারা জীবন অঙ্গে মেখে বসে থাকে। তার মন পুলকে ভরে গেল। অথচ ট্রাক ড্রাইভারটা বিয়ে ঠিক হওয়ার পর যখন ফাঁকা পেয়ে তার বুকে হাত ছুঁয়েছিল, সেদিন নিজের প্রতি ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছিল। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেছিল। সেদিন ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা ভেজা কাপড়ে ছিল। ইচ্ছে করছিল শরীরের সমস্ত চামড়া তুলে নতুন চামড়া লাগায়। আজ কেমন অন্যরকম অনুভূতি, নাম না জানা অনুভূতি। ওহি বের হয়ে কিছুক্ষণ বিছানায় বসে রইল। বহুদিন পর তার ভালো লাগছে। নিজের ভালো লাগার অনুভূতি কাছের কাউকে জানাতে ইচ্ছে করছে। সে উঠে দাঁড়িয়ে শফিকের রুমে ঢুকলো। শফিক কাঠের চেয়ারে বসে মনোযোগ সহকারে পড়ছে। কিছুদিন পর ওর সেমিস্টার ফাইনাল এক্সাম। টিউশনি বাদ দিয়েছে কিছুদিনের জন্য। ওহি শফিকের মনোযোগে বিঘ্ন ঘটাতে চাইল না। ভেতরে ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যেন। অবশেষে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। মুখ খুঁড়তেই শফিক হাসি মুখে বলল, বুবু ভেতরে আয়। ওহি একটু হাসার চেষ্টা করলো। জড়তা নিয়ে ভেতরে ঢুকে বিছানায় বসলো। শফিকের বিছানা ছেঁড়া চাদর তার নজরে এলো। বহু জায়গায় ছেঁড়া। আগামীকাল গুলিস্তানের ওদিকে গেলে মনে করে একটা চাদর কিনতে হবে। বুবু কি বলবি?